আচ্ছা, এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কতগুলো স্টক নিয়ে আলোচনা করা হবে, যে স্টকগুলো মার্কেটের মধ্যে একেবারে দিগ্গজ, মানে পুরনো, খুবই পপুলার স্টক এগুলো, মানে গ্রেট কোম্পানি কতগুলো। তো এই কোম্পানিগুলোর কিন্তু ইদানিং কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো না। এদের রিটার্নগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, আমি সব কিছু দেখাবো। আর এদের এই রিটার্নে স্লোডাউনের কারণটা কী, সেটাও আর কি এটা আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। আর সঙ্গে কিছু ছোট ছোট স্টকগুলো রয়েছে যেগুলো স্মল ক্যাপ মিড ক্যাপ ধরনের, সেগুলোও কিন্তু কারেকশনে রয়েছে। তো তার কারণগুলো আমরা জানার চেষ্টা করব এবং এগুলো সুযোগ হতে পারে কি না সেটাও দেখব। কারণ যে কোনো ভালো স্টক, বড় স্টক যখন কারেকশনে থাকে বা কনসলিডেশন স্টেজে থাকে, তখন কিন্তু সেটা ইনভেস্টরদের জন্য কিন্তু সুযোগ হয়ে দাঁড়ায়। আর বিশেষ করে যে ফোকাস যেটাতে সবচেয়ে বেশি করা হবে সে লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানিগুলোতে। আর এগুলো কিন্তু অনেকটাই কারেকশন বা কনসলিডেশন স্টেজের মধ্য দিয়ে যাচ্ছে, আর এগুলোর রিটার্ন কিন্তু সেরকম হয় না। কিন্তু এগুলো খুবই ভরসাযোগ্য স্টক। বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর যাদের প্রচুর টাকা রয়েছে তারা কিন্তু এই ধরনের স্টকে কিন্তু ইনভেস্ট করতে পছন্দ করেন, কারণ এতে রিস্ক খুব কম থাকে। মানে শেয়ার বাজার তো আর রিস্ক ফ্রি হয় না, কিন্তু এই স্টকগুলো তুলনামূলক অনেক কম রিস্কি। রিটার্নটাও সেরকম। এগুলো হয়তো 5 বছরে আপনাকে টাকা 5 গুণ করে দেবে না, কিন্তু 5 বছরের টাকা তো অন্তত দ্বিগুণ করে দেওয়ার কিন্তু এদের ক্ষমতা রয়েছে। মানে এফডিকে বিট করার মতো ফিক্সড ডিপোজিটে রাখাচ্ছে, কিন্তু এগুলোতে রাখা সস্তা। কিন্তু তার সত্ত্বেও কতগুলো স্টক কিন্তু ইদানিং কিন্তু ভালো রকম। তার মধ্যে প্রথমেই যেমন হিন্দুস্তান ইউনিলিভার, আপনারা জানেন যে এফএমসিজি সেক্টরের একেবারে দিগ্গজ স্টক, একেবারে প্রথম সারির স্টক এটা হিন্দুস্তান ইউনিলিভার। এটা রিটার্ন দেখলে কিন্তু আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন। দেখুন, 1 বছরে 5%-এর মতো নেগেটিভ রিটার্ন, গত 5 বছরে মাত্র 34-35%-এর মতো রিটার্ন। মানে এত কম রিটার্ন দিয়েছে, এফডির চেয়েও কম রিটার্ন দিয়েছে। তো বুঝতে পারছেন যে যারা এতে ইনভেস্টেড রয়েছেন তারা জানেন যে কতটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কিন্তু এই স্টকগুলো আপনার টাকা নেগেটিভ করে দেবে না আর কি। কিন্তু এই কারণটা কি, যেটা সেই কারণটাই আমরা জানার চেষ্টা করব। তো বিশেষজ্ঞরা যেটা বলছে আর কি, এর পেছনে হচ্ছে আমাদের যে ইকোনমিক রিকভারি চলছে আর কি। আপনারা জানেন যে কিছুদিন আগে যে ইনফ্লেশন চলছিল, তো ইনফ্লেশনের জন্য কিন্তু গোটা মার্কেটই কিন্তু একটা ভুক্তভোগী ছিল। তার মধ্যে এই যে ইনফ্লেশনের যে রিকভারি হচ্ছে আর কি, যে ইকোনমিক রিকভারি হচ্ছে, এটা কিন্তু শুরুর সময়, মানে এরাও শুরু করেছে রিকভারি, কিন্তু যেহেতু একেবারে শুরু পর্যায়ে রয়েছে সেহেতু কিন্তু এগুলো সুযোগ হয়ে দাঁড়াতে পারে। হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করে থাকেন, এদের যে প্রফিটেবিলিটি, সেলস, সেটা কিন্তু অনেকটাই আর কি স্লো ডাউন হয়ে গিয়েছে, যার ফলে তাদের কিন্তু শেয়ার দরেও তার প্রভাবটা কিন্তু পড়ছে। আপনি দেখুন, তাদের যদি সেলস দেখেন আর কি, সেলস বা প্রফিটেবিলিটি দেখেন, 47,000 ছিল তাদের সেলস 2000। এটা আমি ইয়ারলি বের করলাম, আপনি কোয়ার্টারলি কোয়ার্টার ধরে দেখি। দেখুন, সেপ্টেম্বর 2022-এ ছিল 15,000 কোটি, তারপরে 15,500 হলো, তারপরে 15,200 হলো মার্চে, তারপরে জুনে 15,400, সেপ্টেম্বরে 15,600, আর ডিসেম্বরে 15,500। মানে একই জায়গায় রয়েছে আর কি, কোনো বৃদ্ধি নেই। যদি প্রফিটেবিলিটি দেখেন সেখানেও তাই, 2,481 কোটি। তার আগেই ছিল 2,670 কোটি সেপ্টেম্বরে, তারপরে 2,600, 2,500, 2,600, 2,500, এভাবেই। মানে কোনো মানে কনসিস্টেন্ট কিন্তু গ্রোথ নেই ইদানিং। তো এর পেছনে যেটা কারণ বিশেষজ্ঞরা বলছে সেটা হচ্ছে সেই ইকোনমিক রিকভারি চলছে। আর বিশেষ করে এদের যে রুরাল মার্কেটে কিন্তু এদের সেলসটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তার কারণ হচ্ছে স্টিকি ফুড ইনফ্লেশন। তো এটা নতুন কথা শুনলেন যে স্টিকি ফুড ইনফ্লেশন কি। আপনি যদি ইনফ্লেশনের ডেটাগুলো দেখেন, ইদানিং কিছুদিন আগেও ইনফ্লেশনের ডেটা বেরোলো, ডেটা ঠিকঠাকই রয়েছে। ইনফ্লেশন ইদানিং বাগে এসেছে, মোটামুটি 6%-এর নিচেই রয়েছে আমাদের ইনফ্লেশন, যে ওভারঅল যেটা ইনফ্লেশন। কিন্তু ফুড ইনফ্লেশন কিন্তু রয়েছে, কারণ ফুড ইনফ্লেশন এখনও 9%-এর উপরে রয়েছে। তো 9% স্টিকি ফুড ইনফ্লেশন হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো থাকে, যেমন চাল, ডাল, তেল, এ ধরনের জিনিসগুলো, এগুলোর দাম কিন্তু এখনও কিন্তু মানে এদের দাম কিন্তু বেশিই রয়েছে। তো এক্ষেত্রে কি হয় যে অন্যান্য যে এফএমসিজি প্রোডাক্টগুলো থাকে, মানে নন ফুড যে প্রোডাক্টগুলো থাকে, যেমন গায়ে মাখা সাবান বা দামি সার্ফ কিংবা ভালো ক্রিম, এই ব্যাপারগুলো
এই জিনিসগুলোর বিক্রি কমে যায়, যেহেতু যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যে চাল, ডাল, তেল যেগুলো না হলে চলবেই না মানুষের, সেগুলোর দাম যেহেতু বেড়ে যায়, সেহেতু কিন্তু অন্যান্য যে প্রোডাক্টগুলো যেগুলোতে মার্জিন বেশি থাকে, লাভের মার্জিন বেশি থাকে, সেগুলো কিন্তু বিক্রি বাট্টা কমে যায়। তো যেটা হয়েছে এই হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রেও। তো যে একই কারণে, যেটা হচ্ছে আইটিসির দেখেন, এটাও একটা দিগ্গজ হচ্ছে এফএমসিজি সেক্টরের একটা কোম্পানি। এটা অবশ্য কিছুদিন আগে একটা বড়সড় র্যালি দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন, এখন যদি আপনি দেখেন হাই থেকে এখনও 16% 20%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। তো এর পেছনে যেটা কারণ রয়েছে, তাদের একটা পজিটিভ দিক হচ্ছে তাদের যে টোবাকো বিজনেস থেকে, সিগারেটের বিজনেস থেকে তারা ম্যাক্সিমাম রেভিনিউ আসে, সেটা তাদেরকে ব্যাকআপ দিচ্ছে। কিন্তু এদেরও যে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে, যে খাবার দাবারের প্রোডাক্টগুলো, সেগুলোর দাম বেড়ে যাওয়াতে কিন্তু সেগুলোর সেলসটা কিন্তু কমে গিয়েছে। যেটা বললাম যে একই কারণ, হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে যেগুলো বললাম, একই কারণে কিন্তু এটারও এই অবস্থা হয়েছে। এরও যদি আপনি ডেটাগুলো দেখেন, এদেরও সেলস তেমন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। দেখুন 17,600, 17,100, 17,700 কয়েক কোয়ার্টার ধরে তেমন বৃদ্ধি নেই। প্রফিটেবিলিটি 5200, 5100, 4900, 5400, কনসিস্টেন্ট গ্রোথ নেই। আর একই ধরনের আরেকটা কোম্পানি, দিগ্গজ স্টক, ডাবর ইন্ডিয়া লিমিটেড, এটা তো আরও বেশি কারেকশনে রয়েছে, প্রায় 20%-এর মতো। তো এটা বর্তমানে 547 টাকায় চলছে। তো এই ডাবরের প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। এরও কিন্তু সেলস এবং প্রফিটেবিলিটিতে কিন্তু গ্রোথ নেই, আর সেজন্যই কিন্তু এই ব্যাপারটা চলছে। তো এই যে ইনফ্লেশনগুলো, ফুড ইনফ্লেশন যে চলছে, এগুলো তো সবসময় থাকে না। আর এই ধরনের কোম্পানিগুলো, এগুলো এত পুরনো কোম্পানি, এর চেয়ে আরও খারাপ দিন দেখে এসেছে, সেখান থেকে তারা উতরেছে এবং সফলভাবে উতরেছে। সেক্ষেত্রে এগুলো ছোটোখাটো ইনফ্লেশন এদের কোনো ব্যাপারই না। তো এটা কিন্তু লং টার্ম ইনভেস্টরদের ক্ষেত্রে কিন্তু একটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে এই স্টকগুলোর ক্ষেত্রে, বিশেষ করে যারা সেফ ইনভেস্টমেন্ট চান। তো এই স্টকগুলোকে আপনারা অবশ্যই নজরের মধ্যে রাখতে পারেন। সঙ্গে এদেরকে নিয়ে যারা ব্যবসা করে, যেমন অ্যাভিনিউ সুপারমার্ট, এই স্টকটা কিন্তু একসময় মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে এবং খুব গতিতে রিটার্ন দিয়েছে। তারপরে কিন্তু একটা বড়সড় কিন্তু কারেকশন মোডে চলছে। এরও যে প্রোডাক্টগুলো থাকে, এই আইটিসি, তারপরে হল, তারপরে ডাবর, এদের প্রোডাক্টই তো এর যে দোকানগুলোতে থাকে, সুপারমার্ট যে মলগুলোতে থাকে। তো এক্ষেত্রে এদের বিক্রি বাট্টাটা কমে গিয়েছে, বিশেষ করে প্রসাধনী টাইপের জিনিসগুলো। এসেনশিয়াল জিনিসগুলো তো মানুষকে যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, প্রসাধনী টাইপের জিনিসগুলো যেগুলো আতিশয্য, সেগুলোর কিন্তু বিক্রি বাট্টা কমে গিয়েছে, যার ফলে কিন্তু তার প্রভাবটা কিন্তু ভালোভাবেই পড়ছে আর কি। সের জন্যই কিন্তু এর যে সেলস এবং প্রফিটেবিলিটি কমে গিয়েছে। আচ্ছা, এখন আসি অন্য সেক্টরে, পুরো কেমিক্যাল সেক্টরে কতগুলো স্টেক দেখে নিই। যেগুলো স্মল ক্যাপ, মিড ক্যাপ ধরনের কোম্পানি, এগুলোতেও কিন্তু বড়সড় কারেকশন চলছে। দেখুন ফাইন অর্গানিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা কিন্তু মানে একটা ভালো রিটার্ন দেওয়া একটা ভালো কোম্পানি, যেটা একসময় মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে, সেটা এখন 40%-এর মতো কিন্তু কারেকশনে রয়েছে। আর এরও পেছনে কারণ হচ্ছে সেই ইনফ্লেশন, যেটা যখন থেকে ইনফ্লেশন শুরু হয়েছে তখন থেকেই গোটা যে সেক্টরটা, কেমিক্যাল সেক্টরটাতেই কিন্তু এরকম চলছে। এখনও কিন্তু রিকভারি শুরু করতে পারেনি, কারণ এই সেক্টরগুলো আবার আরেকটা পয়েন্ট রয়েছে, কারণ এদের যে বিজনেসগুলো, আমাদের দেশে যেমন এই ফাইন অর্গানিকের কথাই ধরুন, আমাদের দেশে এর যে ডোমেস্টিক যে রেভিনিউ আসে আর কি 39%-এর মতো, আর এক্সপোর্টেই হয় হচ্ছে 61%-এর মতো। তো এক্ষেত্রে বিদেশে আবার এই যে ইনফ্লেশনের প্রভাবটা বেশি পড়ায়, তাতে কিন্তু তাদের যে এক্সপোর্টের যে ইনকামটা, সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এক্ষেত্রে সেজন্যই কিন্তু এদের সেলস, প্রফিটেবিলিটি সব কিছুই মার খেয়েছে। আপনি এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন। তারপরে একইভাবে দীপক নাইট্রেট কিংবা এসআরএফ লিমিটেড, মানে এদের চার্টগুলো দেখলেই বুঝতে পারবেন। দীপক নাইট্রেট এখনও অল টাইম হাই থেকে 20%-এর আশেপাশে কিন্তু কারেকশনে রয়েছে, তারও বেশি রয়েছে। কিংবা এসআরএফ লিমিটেড, যে দিগ্গজ স্টক, একটা বড় সড়ো কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে।
তো যেহেতু ইনফ্লেশন আপাতত বাগে এসেছে, সেহেতু কিন্তু এইগুলো যেকোনো মুহূর্তে আবার কিন্তু তারা পুরনো কিন্তু ফর্মে ফিরে যেতে পারে। সেটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। সেজন্যই এই কোম্পানিগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হলো। আর এরই সঙ্গে আরও একটি ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে মানে আমাদের যে রেট হাইক হয়েছিল ইনফ্লেশনের সময়, ইনফ্লেশনকে বাগে আনার জন্য যে রেট হাইক করেছিল আরকি আরবিআই। তো এই ২০২৪ থেকে ২০২৪-এ কিন্তু সেই যে যে রেট আরকি ইন্টারেস্ট রেট সেটা কিন্তু কমানোর চিন্তাভাবনা শুরু হয়েছে আরকি। সেটা ২০২৪ থেকেই হয়তো শুরু হতে পারে। এক্ষেত্রে যদি রেট কাট হয় তবে কিন্তু এই স্টকগুলো কিন্তু আবার কিন্তু এগুলো র্যালি দেওয়া শুরু করতে পারে। তো যাই হোক, এইসব বিষয় নিয়ে এই ভিডিওটা ছিল, এই স্টকগুলো নিয়ে এই বিষয়টা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কোনো ধরনের কিন্তু রিকমেন্ডেশন না, এগুলো জাস্ট অবজারভেশন। আপনার এগুলো পোর্টফোলিওতে আছে বা নেই সেটা বড় কথা না, কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে যদি আপনি মার্কেটে থাকতে চান। তো আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন। আপনাদের যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই মার্কেটে যখনই ইনভেস্টমেন্ট করতে যাবেন রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।